আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, সুধী সমাবেশে উপস্থিত দিনাজপুর শহরের বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত উপস্থিতিবৃন্দ, উপস্থিত মুসলমান ভাইরা সহ বোনেরা সহ বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, উপস্থিত ভাই বোনেরা এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ইফতারের খুব একটি সময় নেই, সেই জন্য যদিও বেশ কিছু কথা বলার ইচ্ছা ছিল, হয়তো অতটা বলতে পারবো না। প্রথমেই যেই কথাটি দিয়ে শুরু করতে চাইছি আমি। ও 15 মিনিট আছে। ও আচ্ছা, এখানে দেরিতে হয় ঢাকা থেকে, রাইট। কথার শুরুতে যেই কথাটা দিয়ে শুরু করতে চাই আমি, সেটি হচ্ছে যে দিনাজপুর, সাধারণত মানুষ বলে যে নানা বাড়ি কোথায়, কিন্তু দিনাজপুরকে কেন জানি সবসময় মনে হলেই নানি বাড়ি কথাটা আমার মনে হয়। সবসময় নানি বাড়ি, কেন জানি নানি কথাটাই সামনে আসে। এই দিনাজপুর শহরটা, এখানে বেশ কিছু স্মৃতি আছে আমার। বালুবাড়ির স্মৃতি আছে, বালুবাড়িতে নানি বাড়ি, সেখানকার বেশ কিছু স্মৃতি আছে। তারপরে ঘাসিপাড়ায় ছিল, বালুবাড়িতে আসার আগে ঘাসিপাড়ায় ছিল নানি বাড়ি, সেই ঘাসিপাড়ার কথা কিছুটা খেয়াল আছে, অল্প স্বল্প, বহু বছর আগের কথা, সব পরিষ্কার মনেও নেই। তো এখন স্বাভাবিকভাবেই এই এলাকার প্রতি কিছুটা তো টান থাকবেই, এই এলাকার প্রতি একটা ডিফারেন্ট একটা টান থাকবেই। সেজন্যই দায়িত্ব আছে। এখন যখন আল্লাহর রহমতে একটা দায়িত্বে আছি আমি, স্বাভাবিকভাবে সেই দায়িত্বের অবস্থান থেকেও এখানে যারা বক্তব্য রেখেছেন, ডিসি সাহেব থেকে শুরু করে চেম্বারের সভাপতিকে শুরু করে অন্য আরও যারা বক্তব্য রেখেছেন, সকলেই এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কিছু কিছু বিষয় উল্লেখ করেছেন, এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে। এখন নির্বাচনের আগে আপনাদের এখানে যখন আমি এসেছিলাম, দিনাজপুরে এসেছিলাম, তখন সেই জনসভায় আমি অনেকগুলো কথা বলেছিলাম। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে নির্বাচনের পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা যখন সরকার গঠন করতে সক্ষম হয়েছি, তারপরে 1 মাসের মতন, এখনও বোধহয় 2 দিন বাকি আছে 1 মাস হতে, 1 মাসের মতন সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষের কাছে আমরা যেই ওয়াদাগুলো করেছিলাম, সেই ওয়াদাগুলোর কতগুলো ওয়াদা আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। যেমন আজকে এই দিনাজপুর জেলার কাহরোল, সেই এলাকা থেকে আমরা আমাদের খাল খনন কর্মসূচির কাজটি শুরু করেছি। এখানে ডিসি সাহেব ওনার বক্তব্যে একটি কথা বলেছেন, যেহেতু দিনাজপুর অঞ্চলটি, এই এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে উপর দিকে, সেই জন্য এখানে পানির সমস্যা হয়। তবে নিশ্চয়ই বাই নাও আপনারা জানেন, অনেকেরই ধারণা আছে যে এই পানির সমস্যাটা শুধুমাত্র দিনাজপুর এলাকায় নয়, সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশেই কম বেশি পানির সমস্যাটা কিছুটা দেখা দিয়েছে। তার কারণ হচ্ছে অনেকগুলো বছর ধরে আমাদের নদী নালা খালগুলো বন্ধ হয়ে গিয়েছে বা ভরাট হয়ে গিয়েছে, এবং ভরাট হয়ে যাবার কারণে এখানে শুষ্ক মৌসুমে পানি থাকছে না, বর্ষা মৌসুমে পানি আসলেও যে পরিমাণ পানি থাকার কথা সে পরিমাণ পানি থাকছে না, এবং একই সাথে বর্ষা মৌসুমে বা হঠাৎ করে উজান থেকে যখন পানি আসছে, তখন খালগুলো এবং নদীগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে পানিগুলো দুপাশে মানুষের ঘর বাড়ি, ফসল ফলাদি, গবাদি পশু, এগুলোকে নষ্ট। আমরা খাল খনন কর্মসূচিটি হাতে নিয়েছি। এই কর্মসূচি শুধু দিনাজপুর নয়, সমগ্র বাংলাদেশে। আমরা বলেছি বাংলাদেশের মানুষকে নির্বাচনের আগে আমাদের পরিকল্পনা রয়েছে যে আগামী 5 বছরে আমরা প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করব। আপনারা নিজেদের এলাকাতেই যদি চিন্তা করেন, এই যে যেই কথাটা আমি বললাম যে খালে পানি থাকছে না, কিন্তু পানিটা সাইডে চলে যাচ্ছে বর্ষাকালে, যখন পানিটা প্রয়োজন শুষ্ক মৌসুমে, সেই সময় শুকনা থাকছে খাল, পানি শূন্য থাকছে, ফলে জমি আবাদ করতে সমস্যা হচ্ছে। একই সাথে খালে বা নদীতে পানি জমে যাওয়ার কারণে মানুষকে ভূগর্ভস্থ পানির উপরে ডিপেন্ড করতে হচ্ছে, এবং এর ফলে যেটা হচ্ছে ভূগর্ভস্থ পানি নিচে থেকে টানতে টানতে সেখানেও
আস্তে আস্তে পানি কমে যাচ্ছে। আজকে থেকে 20 বছর আগে আমরা যতটুকু নলকূপ খনন করার জন্য যতটুকু গভীরে যেতে হতো, এখন অনেক বেশি যেতে হয়। আর তখন যদি 100-150 ফিটের পানি পাওয়া যেত, এখন হয়তো 600-700 ফিট নিচে যেতে হয়, তারপরে পানি পাওয়া যায়, যেটা একটা আস্তে আস্তে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। সেজন্যই আমরা চাইছি যে খালগুলো যদি আমরা খনন করি, সেখানে যদি ভরা মৌসুম এবং শুষ্ক মৌসুমে আমরা পানি ধরে রাখতে পারি, তাহলে মানুষ যেমন ব্যবহার করতে পারবে, কৃষিকার্যের জন্য ব্যবহার হবে, এবং আস্তে আস্তে ভূগর্ভস্থ পানিতে রিচার্জ হওয়ার, যেটি শূন্য হয়ে গেছে সেটি রিচার্জ হবে। আরেকটি বড় সমস্যা আছে আর্সেনিক প্রবলেম। ভূগর্ভস্থ পানি আমরা যত টানতে থাকবো, একই সাথে আর্সেনিকের সমস্যা তত বাড়তে থাকবে। আমরা যদি খাল খননের মাধ্যমে, নদীগুলো খনন করার মাধ্যমে আমরা এই পানিগুলোকে ধরে রাখতে পারি, তাহলে পানিগুলো আস্তে আস্তে ভূগর্ভস্থ পানি রিচার্জ হতে থাকবে। তখন ভূগর্ভস্থ পানি রিচার্জ হওয়া যেমন একদিকে হবে, আমাদের ভূগর্ভস্থ পানির রিজার্ভ যেমন আস্তে আস্তে বাড়া শুরু করবে, একই সাথে আমাদের আর্সেনিক সমস্যার সমাধানও কমতে শুরু করবে। এখন আসুন, খাল খননের পরে আপনারা দেখেছেন যে আমরা বাংলাদেশের মানুষের কাছে বলেছিলাম, এই বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই নারীদেরকে যদি আমরা পেছনে ফেলে রাখি, পুরুষদের পাশাপাশি যদি নারীদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে এত বড় দেশ, 20 কোটি মানুষের দেশ আমাদের, 20 কোটি মানুষের এই দেশ মানে বিশাল বড় একটি দেশ, এই দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না, আমরা যত কথা বলি, যত পরিকল্পনাই করি না কেন। এবং সে কারণেই এই নারীদেরকে স্বাবলম্বী, বিশেষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা ফ্যামিলি কার্ডের কথা বলি। বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার রয়েছে, এবং আমরা মনে করি শহর গ্রাম, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবকিছু মিলিয়ে প্রায় 4 কোটির মতন পরিবার রয়েছে। এবং আমরা পরিকল্পনা করেছি যে এই পরিবারগুলো যে নারী প্রধান আছে, তার কাছে আমরা একটি করে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা কিছু সম্মানী বা সহায়তা আমরা সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা তাদেরকে দিতে চাই। কারণ আমরা মনে করি অবশ্যই এইটি সবাই পাবেন। আমাদের বিভিন্ন সোশ্যাল বেনিফিট নেটওয়ার্ক যেগুলো আছে, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক আছে, এখানে আমরা দেখেছি যে বিভিন্ন ক্যাটাগরির মানুষ বিভিন্ন কিছু পেয়ে থাকেন, কিন্তু সেখানে একই সাথে আরেকটি সমস্যা দেখা দিয়েছে যে অনেকের যেটা পাওয়া উচিত না, তারা সেইটি পাচ্ছেন, ফলে সেখানে একটা দুর্নীতির বিষয় রয়ে যাচ্ছে। সেই ফ্যামিলি কার্ডটিকে আমরা ইউনিভার্সাল করেছি, অর্থাৎ সকল নারী এটি পাবেন। সেটি একজন ইমাম সাহেবের স্ত্রী যেমন পাবেন, সেটি একজন কৃষকের স্ত্রী পাবেন, একজন প্রাইমারি স্কুলের শিক্ষক তার স্ত্রীও এটি পাবেন, একজন মুদি দোকানদার তার স্ত্রীও পাবেন, একজন ডিসি সাহেবের স্ত্রী উনিও পাবেন, এসপি সাহেবের স্ত্রী উনিও পাবেন, একজন এমপি সাহেবের স্ত্রী উনিও পাবেন, একজন মন্ত্রীর স্ত্রী উনিও পাবেন। কিন্তু এখানে আমরা মনে করি পরের দিকে আমি যাদের কথা বলেছি, নিশ্চয়ই সেই মানুষগুলো এতটুকু নিশ্চয়ই প্রত্যেকের আমাদের এতটুকু দায়িত্ববোধ আছে যে যাদের পাওয়া উচিত না, তারা নিশ্চয়ই সেটি তখন নেবেন না। তার ফলে যেটি হবে, যাদের আসলেই পাওয়া উচিত সেই পরিবারগুলোর কাছে আমরা সেই সহায়তাগুলো পৌঁছে দিতে পারবো। আমরা ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টটি শুরু করেছি। আপনারা নিশ্চয়ই কম বেশি আপনাদের অনেকেরই ধারণা আছে যে সরকারের কোনো কাজ যখন শুরু করতে হয়, এই ধরনের কাজ, তখন পাইলট প্রজেক্ট প্রথমে করতে হয়। সরকারের কিছু নিয়ম কারণ আছে, পাইলট প্রজেক্ট করতে হয়। সেই পাইলট প্রজেক্টের অধীনে আমরা অলরেডি এর মধ্যেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছি, এবং দিনাজপুরে আমরা আমাদের দিনাজপুর 6 না, দিনাজপুর 6তে আমরা এই ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রজেক্ট শুরু করেছি। 10টি জায়গায় আমরা বাংলাদেশের 14টি জায়গায় না 14টি জায়গায় যাইছে 15টি জায়গায় আমরা শুরু করেছি পাইলট প্রজেক্ট। তার মধ্যে দিনাজপুর 6, অর্থাৎ আমাদের ডাক্তার জাহিদ সাহেবের যে এলাকাটায়, সেখানে আমরা শুরু করেছি। বাংলাদেশে টোটাল 37,000 মানুষকে আমরা এই ফ্যামিলি কার্ডের আওতার মধ্যে নিয়ে এসেছি। এটি আমাদেরকে একটি সময়, কয়েক মাস সময়, 2 মাস 3 মাস সময় দেখতে হবে এটির কী ফলাফল হয়। সরকারের কিছু নিয়মকানুন আছে যেটি আমি আগে উল্লেখ করছি। তারপরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এটির প্রসার আমরা বাড়াতে থাকব। অর্থাৎ আমাদের যেই কমিটমেন্ট ছিল এবং যেই লক্ষ্য, অর্থাৎ বাংলাদেশের নারীদেরকে এম্পাওয়ার্ড করা, তাদেরকে স্বাবলম্বী করে তোলা, এটি আমরা ধীরে ধীরে এই কাজ শুরু করেছি। আপনারা দেখেছেন যে আমরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা আরেকটি কথা বলেছিলাম যে সমাজের, আমরা যেরকম সমাজের ছাত্রদের জন্য কাজ করছি, পরিকল্পনা নিয়েছি, আমাদের নারীদের জন্য পরিকল্পনা নিয়েছি, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য পরিকল্পনা নিয়েছি, কৃষকদের জন্য পরিকল্পনা নিয়েছি। একইভাবে আমাদের একটি পরিকল্পনার অংশ ছিল, আমাদের এই সমাজে এক ধরনের মানুষ আছেন যারা আমাদেরকে বিভিন্ন সময় বিপদে আপদে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকেন, যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকেন।
কারা সেই মানুষগুলো? সেই মানুষগুলো হচ্ছে আমরা যারা মুসলমান, সেই হিসাবে বিভিন্ন মসজিদ মাদ্রাসা যারা মুয়াজ্জিম সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন সহ বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন, এই ধরনের মানুষগুলো। কিন্তু এই ধরনের মানুষগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি তাদের অধিকাংশ ক্ষেত্রে এই মানুষগুলো অনেক কষ্টে জীবনযাপন করেন। আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা সরকার গঠনে সক্ষম হলে এই ধরনের যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে এই কাজটিও আমরা শুরু করেছি। অর্থাৎ আমাদের যে কমিটমেন্ট ছিল, মানুষের প্রতি যে এই কমিটমেন্ট ছিল, সেটির কাজও আমরা শুরু করেছি। একই সাথে খাল খনন, ফ্যামিলি কার্ড সহ আমরা ধর্মীয় গুরু যারা আছেন তাদেরকে আমরা এই সম্মানের ব্যবস্থাও শুরু করেছি। আমরা ইনশাল্লাহ আশা করছি যে আগামী মাসের ভিতরে কৃষকদের জন্য আমরা যেটি বলেছিলাম যে আমরা একটি কৃষক কার্ড দেব, সেইটির কাজও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আশা করছি ইনশাল্লাহ সেটিরও পাইলট প্রজেক্ট আগামী 1 মাসের মধ্যে আমরা শুরু করতে পারবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে এখানে কয়েকজন বক্তব্য দিয়েছেন, ডিসি সাহেব এখানে বক্তব্য দিয়েছেন, উনি ওনার বক্তব্যে বলেছেন কৃষকের কথা, এখানে আমের কথা উনি বলেছেন, লিচুর কথা বলেছেন, টমেটোর কথা বলেছেন, আমাদের জাহাঙ্গীর আলু এবং টমেটোর কথা খুব সম্ভব বলেছে। অর্থাৎ দোয়া করতে হবে, রাইট। এখানে এটা কৃষি এলাকা, কাজে কৃষি এলাকা হিসাবে স্বাভাবিকভাবেই এখানে আমাদের কতগুলো পরিকল্পনা নিতে হবে যাতে এই কৃষি পণ্য এবং কৃষকদের সহযোগিতা করতে পারে। আপনাদের নিশ্চয়ই অনেকের ধারণা আছে এবং আপনারা পত্রপত্রিকা পড়েছেন, আমরা বলেছিলাম যে আমরা কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সরকার গঠনের 1 সপ্তাহের মধ্যে এই কাজটি আমরা করেছি, সেটিও আমরা করেছি। আমি বক্তব্য শেষ করব, এখানে মোনাজাত হবে, আমাদের ইফতারের টাইম, সবাই ইফতারের জন্য অস্থির আছে। একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব, যেহেতু কৃষি প্রধান এলাকা এই এলাকায় কিভাবে কৃষি সংক্রান্ত মিল কারখানা তৈরি করা যায়, বাংলাদেশের যারা এই ব্যাপারে মিল কারখানার মালিক তাদের সাথে আমাদের আগামী সপ্তাহে ঈদের পরে আমরা ইনশাল্লাহ তাদের সাথে বসে আমরা এই এলাকায় কৃষি সংক্রান্ত কি মিল কারখানা তৈরি করা যায় সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ পরিকল্পনা গ্রহণ করব, যাতে এই এলাকায় যারা বেকার যুবক আছে, যারা তরুণ সমাজের সদস্য আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। এখানে একটি কথা এসছে যে বিভিন্ন যেমন লিচু বলেন, আলু বলেন, টমেটো বলেন, আম, এগুলির কোল্ড স্টোরেজের কিছু ব্যাপার আছে। এইগুলোর ব্যাপারে আমাদের কাজ চলছে, একটু সময় লাগবে, কিন্তু সেইগুলো আমরা ধীরে ধীরে করব। শুধু আপনাদেরকে একটি কথা বলবো, এখানে বক্তব্যে কম বেশি সবাই বলেছেন, এখানে যতজন মানুষ আপনারা কম বেশি উপস্থিত আছেন, আপনারা বিভিন্ন দল মতের মানুষ এখানে হতেই পারেন, কিন্তু একটি কথা কম বেশি সারা বাংলাদেশের নির্বাচনের সময় যখন আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, সব জায়গা থেকে একটি কথা আমি শুনেছি, একটি কথা আমি জেনেছি বিভিন্ন মানুষের মুখের থেকে, সেটি হচ্ছে যে বিগত অনেকগুলো বছর মানুষের যেরকম প্রত্যাশা ছিল দেশ এগিয়ে যাবে, দেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে, সেটি বলা যায় কোথাও তেমন কিছু হয়নি। কাজেই আমাদেরকে, আপনাদের সকলকে আমি আজকে অনুরোধ করব, এই ইফতার আগে অনুরোধ করব, দেখুন দেশটি আমাদের, এই দেশটিকে যদি গড়তে হয় আমাদের সকলকেই পরিশ্রম করার মাধ্যমে এই দেশটিকে গড়তে হবে। কিন্তু পরিশ্রম করার আগে আরেকটি কাজ আছে, সেটি হচ্ছে আমাদের সকলকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। আমরা যদি অস্থির হয়ে যাই, 15-20 বছর যেই কাজগুলো হয়নি, 15 বছর 16 বছর ধরে যেই কাজগুলো হয়নি, আমরা হয়তো 1 মাস 15 মাসে পারবো না। যেই সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যাগুলোকে সমাধান করতেও সময়ের প্রয়োজন আছে। সেই জন্য আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব, আসুন সমগ্র দেশবাসীর কাছে আজকে এই সুধী সমাবেশের মাধ্যমে সমগ্র দেশবাসীকে বলবো, আপনারা এই সরকারকে নির্বাচিত করেছেন, যারা এই সরকারকে ভোট দিয়েছেন, যারা এই সরকারকে ভোট দেননি, এই সরকার প্রত্যেকের সরকার। এই সরকার দেশের মানুষের জন্য কাজ করতে চায়, এই সরকার দেশের জন্য কাজ করতে চায়। এই সরকারকে আপনারাই গঠন করেছেন, আপনাদের রায়ের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। কাজেই আপনাদের যদি সহযোগিতা থাকে, আপনাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আপনাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার জন্য এই সরকার রাত দিন সর্বাত্মক চেষ্টা করবে, সর্বাত্মক কাজ করবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আপনাদের মাধ্যমে, সুধী সমাবেশের মাধ্যমে আমি বাংলাদেশের গণতান্ত্রিক, আমি মানুষের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নানি বাড়ি থেকে বিদায় নেব আজকের মতন, কিন্তু ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নানি বাড়িতে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।